9,38,000 কোটি টাকার বাজেট সংসদে পাশ, কর আদায়ের লক্ষ্য অর্জনই বড় চ্যালেঞ্জ। আগের নীতি সুধার বহাল রেখে মুদ্রানীতি ঘোষণা, বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্য। মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি ইনুর 10 বছর দণ্ড, 3টি অভিযোগে দোষী সাব্যস্ত। চট্টগ্রাম 4 আসনে বিএনপি নেতার প্রার্থিতা বাতিল, আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেবে ইসি। ইরান ইস্যুতে আলোচনায় দোহায় মার্কিন প্রতিনিধি দল, আপাতত তেহরানের সঙ্গে আলোচনা নয়, জানালো কাতার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকা জাতীয় বাজেট পাশ হয়েছে। 30 জুন সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। এর আগে 29 জুন করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে কর ছাড়ের 64টি সংশোধনী সহ অর্থবিল সংসদে পাশ হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার প্রায় 19% বেশি। বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট জিডিপির 3.6% সমান। একই সঙ্গে বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির 13.7%। সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের সাফল্য অনেকটাই নির্ভর করছে সরকার নির্ধারিত কর আদায়ের লক্ষ্য অর্জন করতে পারে কিনা তার উপর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মুস্তাকুর রহমান 30 জুন বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের প্রথমার্ধের এই মুদ্রানীতি ঘোষণা দেন। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান মুদ্রানীতির বিভিন্ন লক্ষ্যমাত্রা সংবাদ সম্মেলনে তুলে ধরেন। তিনি জানান, আগামী মুদ্রানীতিও হবে সংকোচনমূলক এবং নীতি সুদহার থাকবে 10%। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য সুদহারের মধ্যে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির রেট 11.5% ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি আগের মতোই 7.5% রাখা হয়েছে। বছরে সাধারণত দুবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত ফেব্রুয়ারিতে ঘোষিত সর্বশেষ মুদ্রানীতির ধারাও ছিল সংকোচনমূলক। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, পুরো দেশে আন্দোলন দমাতে নানা উস্কানিমূলক পদক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 30 জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। রায় 3 অভিযোগের প্রতিটিতে 10 বছর করে মোট 30 বছরের সাজা দেওয়া হয়েছে ইনুকে। 30 বছরের সাজা হলেও সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাকে 10 বছরের সাজা ভোগ করতে হবে। অবশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন জাসদ সভাপতি। এর আগে জুলাই হত্যার মানবতা বিরোধী অপরাধের 5 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 16 জনের মৃত্যুদণ্ড হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। 30 জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর। জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকীর মূল অভিযোগ ছিল, আসলাম চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল না। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান ইস্যুতে আলোচনার জন্য কাতারে অবস্থান করছেন মার্কিন দূত জারেড কুশনার ও স্টিভ উইটকফ।
তবে তাদের সঙ্গে আপাতত ইরানের প্রতিনিধি দলের কোনো বৈঠক হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি আরও বলেন, ইরান ও কাতারের কর্মকর্তারা সমঝোতা স্মারক ও জব্দ করা ইরানি তহবিল নিয়ে মধ্যস্থতাকারী কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছিলেন ইরান বৈঠকের জন্য অনুরোধ করেছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দল কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও বলেন, জব্দ করা $6 বিলিয়ন ইরানি সম্পদ এখনও তেহরানে হস্তান্তর করা হয়নি। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।